প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরো ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। অভিক ভ্রু কুঁচকে তাকালো শব্দের উৎসের দিকে। দৃশ্যটা দেখেই শরীরের যেন বিদ্যুৎ আছড়ে পড়ল। মহুয়াকে কেউ যেন টেনে নামিয়েছে বিলের জলে আর ডুবিয়ে মারতে চাইছে তাকে। মহুয়া আপ্রাণ চেষ্টা করছে জল থেকে উঠে আসতে। সিগারেটটা ছুঁড়ে ফেলে দৌড় দিল অভিক বিলের পাড় ধরে। মহুয়া, আমি আসছি। ঘাট ছাড়িয়ে পাড় ধরে কিছুটা যেতেই আরো স্পষ্ট হলো দৃশ্যটা। দুটো কালো হাত টেনে নিয়ে যেতে চাইছে মহুয়াকে জলের গভীরে। কালো হাত দুটো দেখা গেল কোনো শরীরই অবয়ব চোখে ধরা পড়ল না অভিকের। অভিক এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। প্রচন্ড এক ভয় যেন অবশ করে দিয়েছে তাকে। মহুয়া আপ্রাণ চেষ্টা করছে তার নাক পাশ থেকে উদ্ধার পেতে। দুহাত দিয়ে পাগলের মতো আঘাত করছে জল। চোখ দুটো ঠিকরে বের হয়ে এসেছে। হাঁ করে দম নিতে চাইছে সে। মহুয়া আরো একবার ডাক দিল ডুবতে ডুবতে। আজ আপনাদের জন্য রয়েছে হেমন্ত দত্তর কলমে কঙ্কালী বিলের ঘাট। শুনতে থাকুন আজকের গল্প। এই ঘাটে কত বধূ শত শত বর্ষ ধরি ভিড়ায়েছে ভাগ্য ভীরু তরি। ভাঙাচোরা ঘাটে হাত পা ছুঁড়ে বলে চলল অভিক সুর টেনে টেনে। মহুয়া ভ্রু কুঁচকে তাকালো অভিকের দিকে। আলতো ঠেস দিয়ে বলল, খুব তো কবি কবি ভাব দেখছি। আরে এখন কি দেখছিস? একটু পরেই আকাশে মেঘ সরে গিয়ে চাঁদ উঠবে, ঘাটে চাঁদের আলো পড়বে, তখন তো গোটা রবি ঠাকুর নেমে আসবে রে। খুব হয়েছে, আর ঠাকুর ফাকুর নামাতে হবে না, চল এবার বাড়ি ফিরি। উঠে পড়ল মহুয়া। অভিক বলল, এখনো তো সন্ধে ঠিক মতো নামেনি, আর একটু থাকি না, বেশ তো লাগছে। না না, আর থাকলে হবে না, তুই জানিস তো বাবা কেমন লোক, তাছাড়া আমার মাও বকা দেবে। এমনিতেই এই কঙ্কালী বিলের ধারে আমার বাড়ির লোকজন আসতেই দেয় না, কেউ আসেও না এখানে। এই জায়গাটা একেবারেই ভালো না, চল না ফিরে যাই। আর তাছাড়া তুই ভালো করে জানিস কিন্তু মা ভাবে তোর সাথে বোধহয় আমার কোনো প্রেম ট্রেম চলছে। সত্যি এই মামিটা যেন কি, আমার দিনকাল তো খারাপ হয়নি যে তোর মতো একটা মালের সঙ্গে প্রেম করতে হবে আমাকে। মহুয়া আলতো একটা চাপড় দিল অভিককে। এই তুই মাল কাকে বলছিস? এসব উল্টো পাল্টা কথা বলে আমি কিন্তু এক্ষুনি চলে যাবো বলে দিচ্ছি। উল্টা পাল্টার কি আছে? মামিকে বলবো কার সাথে ডুবো ডুবো মারছো তুমি? বলবো? হ্যাঁ, ধুর, ভালো লাগে না। আরে বাড়ি চল না, এমনিতে এই ঘাটের কাছে কেউ আসতে দেয় না, তোকে বারবার বলছি একটা কথা। সে কি, কেন? এরকম ভাঙাচোরা ঘাটগুলোর মধ্যে একটা নস্টালজিক ব্যাপার আছে রে। হ্যাঁ মানছি, তোদের বাড়ি থেকে এই বিলটা একটু বেশি দূরে, একটু বেশি নির্জন, একটু গাছপালা ঘেরা, একটু শুনশান ফাঁকা, কিন্তু তাই বলে কেউ আসবে না। কিন্তু এটা তো তোদেরই বিল ছিল এক সময়, তুই নিজেই একবার বলেছিস। ভেবে দেখ, তুই জমিদার কন্যা, এক সুপুরুষ যুবক, তোকে নিয়ে বিলের জলে ভাব কেমন একটা নস্টালজিক ব্যাপার আছে তার মধ্যে। শোনো, তোমার সব নস্টালজিক ব্যাপার স্যাপার না তোমার কাছেই রাখো। হ্যাঁ, এখন চল তো। আমি একটু নড়ছি না। আগে বল, কেন কেউ এই ঘাটে আসে না? সেটা আমি ঠিক জানি না, তবে সবাই বলে এখানে এলে নাকি আর বাড়ি ফেরা যায় না। এই 2024-এ দাঁড়িয়ে তুইও? মহুয়া একটু ঠোঁট কামড়ালো। এইসব কথা হয়তো বিশ্বাস সেও করে না, কিন্তু এই মুহূর্তে কেমন একটা অনুভূতি যেন শিরশির করে বয়ে যাচ্ছে তার বুকের ভেতর। বলল, তুমি যদি থাকবে এখানে থাকো, আমি চললুম। অভিক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালো। তারপর বলল,
বেশ, তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আর শোন, মামিকে বলিস তোর সাথে আমার নো প্রেম। যা ভাগ, ডরপক মাল একটা। হ্যাঁ যাচ্ছি, যখন দেখবে অন্ধকারে কেউ এসে খপাত করে তোমার ঘাটটা মটকাবে তখন বুঝবে। এই যা তো, ভাগ। মহুয়া বাড়ির দিকে পা বাড়াল। অভিক সিগারেটে টান দিতে দিতে দৃষ্টি ফেলল বিলের জলে। শ্রাবণ মাস বলে বিল বেশ ভর্তি, জল ঢেউ তুলে আছড়ে পড়ছে পারে। অভিক সিগারেটে আর একটা টান দিতে গেল, আর ঠিক তখনই মহুয়ার ভয়ার্ত চিৎকারটা কানে এলো তার। অভিক তাকালো সামনে। বড় বড় গাছের সারি টপকে দৃষ্টিগোচর হলো না মহুয়াকে। ছুটে যেতে গিয়েও থেমে গেল সে। আলতো মাথা নেড়ে বলল, হুম 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 বুঝেছি বাবু, ভয় দেখানো হচ্ছে। যা যা ভাগ, অনেক নাটক মেরেছিস। জলে ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। তোকে সাদে কি আর মাল বলি, জলে ইট ছুঁড়ে ভয় দেখাচ্ছিস? অভিকের কোল যে এত দুর্বল নয় রে বাবা। ছপাত ছপাত শব্দের সঙ্গে মহুয়ার ভয়ার্ত চিৎকারটা ভেসে এলো। অভিক ভ্রু কুঁচকে তাকালো শব্দের উৎসের দিকে। দৃশ্যটা দেখেই শরীরের যেন বিদ্যুৎ আছড়ে পড়ল। মহুয়াকে কেউ যেন টেনে নামিয়েছে বিলের জলে আর ডুবিয়ে মারতে চাইছে তাকে। মহুয়া আপ্রাণ চেষ্টা করছে জল থেকে উঠে আসতে। সিগারেটটা ছুঁড়ে ফেলে দৌড় দিল অভিক বিলের পাড় ধরে। মহুয়া, আমি আসছি। ঘাট ছাড়িয়ে পাড় ধরে কিছুটা যেতেই আরো স্পষ্ট হলো দৃশ্যটা। দুটো কালো হাত টেনে নিয়ে যেতে চাইছে মহুয়াকে জলের গভীরে। কালো হাত দুটো দেখা গেলেও কোনো শরীরই অবয়ব চোখে ধরা পড়ল না অভিকের। অভিক এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। প্রচন্ড এক ভয় যেন অবশ করে দিয়েছে তাকে। মহুয়া আপ্রাণ চেষ্টা করছে তার নাগপাশ থেকে উদ্ধার পেতে। দুহাত দিয়ে পাগলের মতো আঘাত করছে জল। চোখ দুটো ঠিকরে বের হয়ে এসেছে। হাঁ করে দম নিতে চাইছে সে। মহুয়া আরো একবার ডাক দিল ডুবতে ডুবতে। ডাকটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই কেউ যেন ঝড়ের বেগে মহুয়াকে টেনে নিয়ে চলে গেল জলের ভিতর। অভিক দু হাত বাড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, মহুয়া! বলেই ঝাঁপ দিল কঙ্কালি বিলের জলে। জলের ঢেউ ভাসিয়ে নিয়ে চলল অভিকের কাঁপতে থাকা শরীরটাকে। জল কেটে সে এগিয়ে গেল, ডুব দিল জলে, ভেসে উঠল। সে ডাক দিল, মহুয়া! মহুয়া! আরো বেশ কিছুটা সময় বিলের জলে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরল মহুয়াকে খোঁজার জন্য। না, কোথাও সে নেই। বিলের ধারে গজিয়ে ওঠা ঝোপ ধরে উঠল পারে। বোবা এক দৃষ্টি নিয়ে তাকালো বিলের জলে, আকাশের দিকে তাকালো। বিদ্যুৎ আঁচড় কাটছে কালো আকাশের বুকে। অভিক উঠে দাঁড়ালো, পাগলের মতো এগিয়ে চলল বিলের পাড় ধরে। আরো একটু পরে থেমে গেল অভিক। হাঁটু গেথে বসে পড়ল বিলের পাড়ে। বুক ফাটিয়ে চিৎকার করে উঠল, মহুয়া! আটকে থাকা দমকা কান্নাটা বুক ঠেলে উগড়ে এলো। হাউ হাউ করে কেঁদে উঠল সে। মহুয়া! ঝমঝম শব্দ করে বৃষ্টি নামল, আর অভিকের গাল বেয়ে গড়িয়ে চলা জলের স্রোতটাও মিশে গেল সে বৃষ্টির জলের সঙ্গে। কাঁপতে থাকা শরীরটা নিয়ে ফিরে এলো অভিক মামার বাড়িতে। বৃষ্টি তখনও পড়ছে। অভিক ভেবেছিল দরজায় হয়তো বড় মামি দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাকে দেখতে পেল না সে। ভিজে সপসপে হয়েই বারান্দা ধরে এগিয়ে চলল। একটু পরেই শুনতে পেল বসার ঘর থেকে বড় মামার গম্ভীর গলাটা। ফোনে কাউকে ঝাঁঝিয়ে কিছু বলছে। সেনদের ছেড়ে কথা বলবো না, সালা দুদিনের বড় লোক আমার সাথে লড়তে এসেছে। কি ছিল ওদের? আমাদের জমিদারিতে একসময় সেরেস্তাগিরি করতো, এখন ব্যবসা ভেপে উঠে দুটো পয়সা হয়েছে বলে যে জায়গায় ওরা ফ্যাক্টরি করতে চাইছে সেটা আমাদের জমিদারিতে ছিল। এখন নিজেদের বলে দাবি করলেই হলো। শুনুন, আপনি ওদের ব্যবস্থা নিন, আমি কেসটা আপনাকে দিচ্ছি। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু এই কেসে হার যেন না হয়, এই বলে রাখলাম।
বড় মামা গনগনে মুখে ফোনটা কেটে দিল। আলমারিটার দিকে এগিয়ে যেতে গিয়ে দরজায় অভিককে এরকম অবস্থায় দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। বলল, কি হলো? এরকম বাদর ভেজা হয়ে গেছিস কেন? অভিকের গলায় কান্না তখন ঠেলে উঠতে চাইছে। কোনো রকমে নিজেকে সংযত করে বলতে চাইল সবটাই, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, মামা, কি হয়েছে? বড় মামি কিছু বলেছে নাকি ভিজেছিস বলে? মামা, মহুয়া। পারল না অভিক বলতে ঘটনাটা। দমকা কান্নাটা বুঝিয়ে দিল তার গলা। বড় মামা কিছুটা এগিয়ে এসে আবারও তাকে জিজ্ঞেস করলো, কি মহুয়া? কি হয়েছে মহুয়ার? কিছু বলেছে সে তোকে? আবারও ঝামেলা করেছিস দুজনে নাকি? মামা, মহুয়া কঙ্কালি বিলের জলে। বড় মামার বুকটা যেন দুলে উঠল। অভিকের কাঁধটা ধরে ঝাঁকুনি দিয়ে বলে উঠল, কি হয়েছে মহুয়ার? বিলের জলে কি? বল, চুপ করে থাকিস না। মহুয়াকে কেউ বিলের জলের মধ্যে টেনে নিয়ে যায়। আমি আউ আউ করে কাঁদতে কাঁদতে মাটিতে ধপাস করে বসে পড়ল অভিক। বড় মামার মাথায় যেন বিদ্যুৎ আছড়ে পড়ল। চিৎকার করে উঠল সে, কে মহুয়াকে বিলের জলে টেনে নিয়ে গেছে? কঙ্কালি বিলের ধারে গিয়েছিলি কেন তোরা? জানিস না ওখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু? তুই কোথায় ছিলি তখন? কে নিয়ে গেছে জানি না মামা, শুধু দুটো কালো হাত দেখতে পেয়েছি। মহুয়াকে বাঁচানোর জন্য আমিও বিলের জলে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি বাঁচাতে ওকে। আবারও কাঁদতে কাঁদতে অভিক লুটিয়ে পড়ল বড় মামার পায়ে। বড় মামা পা ছাড়িয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল, গলা উঁচিয়ে ডাক দিল, বিহারি, বিহারি, এক্ষুনি রতন জেলেকে খবর দে, কঙ্কালি বিলে জাল ফেলতে হবে। আধ ঘন্টার মধ্যে বিলের ধারে জড়ো হলো প্রায় 20 লোক। প্রত্যেকের মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট। অনেকে বিলের খুব ধারে কাছে যেতেও চাইছে না, শুধু বড় মামার ভয় চুপ করে দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা থেমেছে এখন, কিন্তু বিদ্যুতের ঝলকানি চলছে মেঘের গর্জনের সঙ্গে। রতন জেলে তার দল নিয়ে নেমেছে জলে, ফেলা হচ্ছে জাল। বিলের পার ধরে দাঁড়িয়ে আছে বড় মামা সহ আরও বেশ কয়েকজন। নিজেদের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করছে চাপা স্বরে। অভিক প্রায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বিলের ধারে একটা ঝোপের পাশে পড়ে আছে মহুয়ার এক পাটি চপ্পল। অভিক যেন এখনো বিশ্বাস করতে পারছে না ঘটনাটা। তার যেন মনে হচ্ছে মহুয়া এখনো মজা করছে তার সঙ্গে। বড় মামার গনগনে গলাটা শোনা গেল। ছোট মামাকে উদ্দেশ্য করে বলল, ছোট, আমি তোকে বলছি, এটা সেনেদের কাজ। সেই লোক লাগিয়েছে, জায়গা নিয়ে ঝামেলায় পেরে উঠবে না জেনে এই পথ নিয়েছে। আমি কিন্তু ওদের ছেড়ে কথা কইব না। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, সব কটাকে জ্যান্ত কাটবো। প্রচন্ড রাগ আর কষ্টে বড় মামার গলাটা বুঝে এলো। অভিক ধীর পায়ে এগিয়ে গেল। বড় মামা আগুন চোখে দেখল তাকে। চাপা রাগটা নিয়ে বলল, গোটা গায়ে আর জায়গা ছিল না, এই কঙ্কালি বিলের ঘাটেই আসতে হলো। মামা, আসলে আমি থাক থাক, আর ব্যাখ্যা দিতে হবে না। ছোট, তুই ওকে নিয়ে পাড়ের ওই দিকটায় যা। রতন জেলে জাল ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছে। একবার মেয়েটাকে ফিরে পাই, তারপর শয়তানগুলোকে আমি। অভিক ছোট মামার সঙ্গে উল্টো দিকে পারে যাওয়ার জন্য পা বাড়ালো। উপস্থিত লোকগুলোর মধ্যে আরো দুজন সঙ্গ দিল তাদের, কিন্তু উল্টো দিকের পাড়ে গিয়েও বিশেষ লাভ কিছু হলো না। এমনকি ঘন্টা খানেকেরও বেশি সময় বিলের জলে জাল ফেলে চলল রতন আর তার দলবল, কিন্তু কোথায় কি। যে বড় মামা একটু আগে পর্যন্ত রুদ্র মেজাজ নিয়ে দাঁড়িয়েছিল, সেও যেন ভেঙে পড়েছে এখন। যে চোখে আগুন ছিল সেখানে যেন জলের বিন্দু জমা হতে শুরু করেছে। সে বলল, চল বাড়ি ফেরা যাক। থানায় খবর পাঠাতে হবে ছোট, ডুবুরির খোঁজ করতে হবে। তাড়াতাড়ি ফিরতে শুরু করলো সকলে। শুধু অভিক তখনও দাঁড়িয়ে রইল। ভীষণ এক অপরাধ বোধ যেন তার পায়ে শিকল পরিয়ে দিয়েছে। বারবার তার মনে হচ্ছে কেন সে মহুয়াকে একা ছেড়ে দিল, কেন তার প্রথম ডাকেই ছুটে গেল না। বুকের ভেতর এক চাপা যন্ত্রণা নিয়ে ফিরতে শুরু করলো, কিন্তু কেমন যেন ঝিনঝিন একটা শব্দ ভেসে যাচ্ছে বাতাসে। চকিতে ঘুরল অভিক।
তার যেন মনে হলো মহুয়ার বয়সী কোনো এক মহিলা বিলের জলে নেমে গেল। থমকে গেল সে। যা দেখল সে কি তার মনের ভুল? কে জানে। মহুয়ার মর্মান্তিক মৃত্যুটা তার চেতনাকে গ্রাস করে রেখেছে বলে এমন মনে হলো হয়তো। নিজের মনেই মাথা নেড়ে ঘুরে গেল। আকাশে বিদ্যুৎ চমকালো জোরে, আর বিদ্যুতের আলোয় দৃশ্যটা দেখেই যেন পাথর হয়ে গেল। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে, বড় মামা, মহুয়া! বড় মামা লোকজন নিয়ে এগিয়ে গিয়েছিল অনেকটাই। অভিকের চিৎকারে দাঁড়িয়ে গেল সে। মহুয়া নামটা ধাক্কা দিয়েছে তার কানে। পাগলের মতো দৌড়ে এলো, অভিককে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কোথায় মহুয়া? বল বল কোথায় মহুয়া? হ্যাঁ। অভিক আঙুল বাড়ালো। অনেকগুলো টর্চের তীব্র আলো পড়ল সেদিকে। সকলে কাঁপা উৎসুক চোখে তাকালো। একটা ঝোপ বিলের জলে ঝুঁকে আছে। সেই ঝোপে আটকে আছে একটা নীল ওড়না। বড় মামা আকুল স্বরে ডাক দিল, রতন! চোখের পলকে রতন ঝাঁপ দিল বিলে। জল টপকে এগিয়ে গেল ঝোপটার দিকে। তারপর দু হাত দিয়ে ঠেলে তুলে আনলো মহুয়াকে। আরে এসে নামালো নিথর নিষ্প্রাণ দেহটাকে। ঘাড় মোচকে ঝুলে গেছে একদিকে। কেউ যেন নিষ্ঠুর হাতে দুমড়ে দিয়েছে সেটা। ডান দিকের গালে ভয়ঙ্কর আঁচড়ের ক্ষত। চোখ দুটো ঠিকরে বের হয়ে এসেছে কুটোর থেকে। বড় মামা মহুয়ার দেহটা জড়িয়ে কেঁদে উঠল। মহুয়া, মহুয়া, চোখ খোলবা, সাড়া দে। দেখ তোর বাবা এসেছে, কথা বলবি না বাবার সাথে? সাড়া দে, সাড়া দে। উপস্থিত সকলেই দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। মহুয়ার প্রাণহীন দেহটাকে ঘিরে শুধু কোনো এক বাবার বুক ফাটা কান্না অন্ধকার চত্বরে ধাক্কা খেয়ে খেয়ে ফিরতে লাগলো। একদলা কষ্ট বুকে নিয়ে শুয়েছিল অভিক। একটু আগেই মহুয়ার দেহটা পুড়িয়ে ফিরেছে সকলে। উপরের ঘর থেকে বড় মামিমার এক টানা কান্নার সুর ভেসে আসছে। দুদিনের জন্য মামার বাড়িতে বেড়াতে এসেছিল অভিক। সেই ছোটবেলা থেকেই মহুয়া ছিল তার গল্পের সঙ্গী, তার ঝগড়ার খুনসুটির সঙ্গী। কিন্তু শুধুমাত্র তার একটু গোয়ার তুমির জন্য সেই সঙ্গীকে, সেই সাথীকে হারিয়ে ফেলল চিরদিনের জন্য। কোনো এক অপরাধবোধ যেন প্রতিটি মুহূর্তে চাবুক মারছে তাকে। হঠাৎই একটা চিন্তা মাথায় আসতেই লাফিয়ে উঠে বসল সে। মহুয়াকে জলে টানতে টানতে এগিয়ে নিয়ে যেতে দেখেছিল। তাহলে সেটা তো ওই জায়গা থেকে দূরে কোথাও চলে যাওয়ার কথা। ওই ঝোপে আটকালো কিভাবে? আর যদি কোনো কারণে ঝোপে আটকে থাকে তাহলে প্রথমে খুঁজে পেল না কেন? তাছাড়া মহুয়ার ওড়নাটা চোখে পড়ার আগে অভিক কোনো এক মহিলার হেঁটে যাওয়ার শব্দ শুনেছিল। সে কি তবে মনের ভুল, নাকি সত্যি কেউ হেঁটে গিয়েছিল তখন? কিন্তু কে সে? আর যদি যায়ও তাহলে সে গেল কোথায়? না, সব তালগোল পেকে যাচ্ছে অভিকের। আর কিছু ভাবার আগেই বড় মামার চিৎকারটা শোনা গেল। সব কটাকে কেটে ফেলবো আমি। আমার মেয়েটার এই অবস্থা যে করলো তাকে আমি কিছুতেই ছাড়বো না। বিহারি, বিহারি, আমার বন্দুকটা দে, এক্ষুনি যাবো আমি। ছুটে গেল অভিক বড় মামার ঘরের দিকে। চৌকাঠে পৌঁছে দেখল উদ্ভ্রান্তের মতো এক দৃষ্টি নিয়ে ঘরের মেঝেতে হাঁটাহাঁটি করছে বড় মামা। সে বলল, মামা তুমি শান্ত হও, মহুয়া আমার ভুলের জন্যই। বড় মামা আগুন চোখে তাকালো অভিকের দিকে, তারপর হুঙ্কার দিল, বিহারি বন্দুকটা আন, আজ ছেলেদের সব কটাকে আমি শেষ করব। মামা আমার কথা শোনো, কোথাও ভুল হচ্ছে তোমার। ভুল? কিসের ভুল? মহুয়াকে যে জলে টেনে নিয়ে গেছে সে কোনো পুরুষ নয়, মহিলা। মহিলা? তুই দেখেছিস তাকে? মুখটা দেখতে পাইনি, কিন্তু দুটো হাত দেখেছি, চুরির শব্দটা শুনেছি। কোন মহিলা? কি বলছিস তুই এসব? হ্যাঁ মামা, আমি ঠিকই বলছি, তুমি মাথা গরম করো না। এমনিতেই আমার একটু ভুলে অনেক বড় বিপদ হয়ে গেছে, তুমি আর ভুল করো না প্লিজ। বড় মামা থ হয়ে বসে পড়ল। এতক্ষণ কাল্পনিক শত্রুতার মুখোমুখি হওয়ার জন্য যে তেজ ছিল তা যেন চুপসে গেল এক মুহূর্তেই। অভিক আবারও বলল,
আজকের রাতটা যাক, তুমি বরং ছোট মামার সাথে আলোচনা করে দেখো, দরকার হলে থানায় খবর দাও। বড় মামা শুধু আলতো মাথা নাড়ল, উত্তর দিল না। বড় মামার চিৎকারে যে কজন ছুটে এসেছিল তারা চলে গেল ধীরে ধীরে, চলে গেল বিহারী ও বন্দুকটা নিয়ে। অভিক ঘরটা থেকে বের হয়ে এলো, কিন্তু সে শোবার ঘরে গেল না, সিঁড়ি ধরে উঠে গেল চিলে কোঠায়। ছোট্টবেলায় এই ঘরেই লুকোচুরি খেলতো দুজনে। কিশোর বয়সে যখন অভিক লুকিয়ে সিগারেট খেত তখন এটাই ছিল নিরাপদ জায়গা। বাইরে পাহারা দিত মহুয়া। মাত্র গতকালই ঠিক করেছিল মহুয়া যে তারা দুজনেই ঘরে আসবে, আবার নেড়েচেড়ে দেখবে তাদের ছোটবেলার খেলনাপাতি। ঘরটার সামনে পৌঁছে একবার থমকালো অভিক। মহুয়ার মুখটা ভেসে উঠল মনের পর্দায়। বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠেলা দিল বন্ধ দরজায়। মৃদু শব্দে খুলে গেল দরজাটা। ভেতরে ঢুকল। এখনো যেন ঘরের বাতাসে মহুয়ার গায়ের গন্ধটা ভেসে বেড়াচ্ছে। অবসন্ন শরীরটা নিয়ে ধপাস করে বসে পড়ল মেঝেতে। না আর কান্না পাচ্ছে না অভিকের, বরং মনের মধ্যে ঘুরছে বেয়ারা কিছু প্রশ্ন। মহুয়াকে জলের মধ্যে ওভাবে টেনে নিয়ে গেল কে? কেনই বা নিয়ে গেল? ঘটনাটা কি অলৌকিক নাকি রহস্যময়? অভিকের মন বলছে ভয়ঙ্কর কোনো অতীত লুকিয়ে আছে এসবের আড়ালে। কিন্তু কি সেই অতীত? অবসন্ন শরীর আর ঘটনা পরম্পরায় চোখ দুটো তার ভারী হয়ে বুঝে এলো। আর কিছু পরেই মহুয়ার গলাটা ভেসে এলো তার কানে তরঙ্গের মতো। ও অভিকদা, চলো না ছাদে একটু হাঁটি। অভিক স্থির চোখে দেখল মহুয়াকে। মহুয়ার চোখে একটা দুষ্টু হাসি খেলা করছে। অভিক বলল, কোথায় ছিলি তুই এতক্ষণ? কোথায় আবার থাকবো, তোমার সাথে শুধু একটু লুকোচুরি খেলছিলাম। আরে এখন চলো তো। অভিক মহুয়ার সঙ্গে ছাদে গিয়ে দাঁড়ালো, কিন্তু সে দারুণভাবে বুঝতে পারছে হাঁটাচলা করতে তার যেন বিশেষ অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে তার শরীরে কোনো শক্তি নেই। অন্ধকার ঘন হচ্ছে, চারিদিকে কেমন যেন একটা জমাট নিস্তব্ধতা। অভিকের মন বলছে আবারও কিছু ঘটতে চলেছে। বাতাসে কেমন একটা হিস হিসে শব্দ। মহুয়া ডাক দিল, কি হলো অভিকদা, দাঁড়িয়ে গেলে কেন? এসো এদিকে। অভিক একবার এদিক ওদিক তাকালো। বুক যেন কোনো অজানা এক আশঙ্কায় দুলছে। তার যেন মনে হচ্ছে ছাদের অন্ধকারে কেউ লুকিয়ে আছে ঘাপটি মেরে। সে যেন তার উপস্থিতি স্পষ্ট বুঝতে পারছে, তাই কিছুটা কাঁপা গলায় ডাক দিল, এই মহুয়া, তুই ওখান থেকে সরে আয়। কার্নিশের ধারে ওভাবে ঝুলছিস কেন? চলে আয় বলছি। আমার একদম ভালো লাগছে না রে, কেন যেন খুব ভয় লাগছে। সত্যি অভিকদা, তুমি আমাকে ডারপুক বলতে, আর তুমি তো এই কদিনেই জব্বর ভীতু হয়ে গেছো দেখছি। আরে এসো তো, দেখো নিচটা কত সুন্দর লাগছে। অভিক যাওয়ার জন্য পা বাড়াতে যাবে তখনই নুপুরের ঋণ ঋণের শব্দটা কানে এলো। চমকে তাকালো অভিক। দেখল অন্ধকার কোণ থেকে এগিয়ে আসছে এক মহিলা। মহিলা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে মহুয়ার দিকে। যেতে যেতে একবার সে তাকালো অভিকের দিকে। মহিলার দৃষ্টিটাই যেন কাঁপিয়ে দিল অভিকের শরীরটা। কি হিংস্র, কি ভয়ঙ্কর সে দৃষ্টি। মহিলা আরো এগিয়ে গেল মহুয়ার দিকে, তারপর সজোরে ধাক্কা দিল তাকে, আর মহুয়ার দেহটাও ভীষণ আর্তনাদ করে সশব্দে পড়ে গেল নিচে। অভিক গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, মহুয়া! হুড়মুড় করে কিছু পড়ে গেল মেঝেতে। বেশ কয়েকটা জিনিস আঁচড়ে পড়ল অভিকের গায়ে। অভিক ধর্মড়িয়ে উঠে বসল। তাকিয়ে দেখলো পাশেই টেবিলে রাখা কিছু পুরনো বাক্স উল্টে পড়ে আছে মেঝেতে, তার হাতে ঠেলা লেগে। ভিতরের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। একটা মাঝারি সাইজের ফটো ছিটকে পড়েছে অভিকের পেটের উপর। ক্লান্তি আর ঘুমের ঘোরে দেখা ভয়ঙ্কর স্বপ্নের ঘোরটা এখনো চোখে মুখে লেগে আছে। অভিক শূন্য এক চোখে তাকালো এদিক ওদিক। কেন এমন স্বপ্ন দেখলো সে? মহুয়ার সঙ্গে হয়ে যাওয়া দুর্ঘটনাটা মনে গভীরভাবে দাগ কেটেছে বলে কিছুটা আনমনেই ছবিটা তুলে রাখতে গেল, আর ছবিটাতে চোখ পড়তেই মাথায় যেন বিদ্যুৎ আছড়ে পড়ল অভিকে। মুখ থেকে আপনা হতেই ছিটকে এলো, এ কিভাবে সম্ভব? কোনো ক্যামেরায় তোলা ছবি নয়,
হাতে আঁকা ছবি এবং ছবিতে আঁকা মুখটা হুবহু একটু আগে অভিকের স্বপ্নে দেখা মহিলার মুখের মতো। ছবিটা টেবিলের উপর নামিয়ে রেখে ধীর পায়ে সিঁড়ি ধরে নিচে নামতে লাগলো, কিন্তু পেছনে ফেলে গেল একটা প্রশ্ন। স্বপ্নে দেখা মহিলার সঙ্গে কি মহুয়ার এই চরম পরিণতির কোনো যোগসূত্র আছে সত্যি? কেটে গেল আরো 2 দিন। বড় মামা বড় মামির মুখের দিকে সে তাকাতেই পারছে না। চরম অপরাধ বোধ নিয়ে অভিক রাস্তা ধরে এগিয়ে চলল। কোথায় যাচ্ছে সে জানে না, শুধু হেঁটে চলেছে নিজের মনে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে কঙ্কালী বিলের ধারে পৌঁছে গেছে খেয়াল করেনি। ধীর পায়ে সে এগিয়ে গেল সেই ঝোপটার দিকে, যেখানে যেখানে পড়েছিল মহুয়ার চপ্পলটা। নিজের মনেই নামটা ডেকে উঠল, মহুয়া, মহুয়া। কথাটা মিলিয়ে যাওয়ার আগেই হিসহিসে একটা শব্দ অভিকের কানে এসে লাগল। বিকেল গড়াতে শুরু করেছে। গাছের ছায়া ঘন হয়ে আসছে বিলের জলে। সেই ছায়ার গা বেয়ে উঠছে সরীসৃপের ভঙ্গিতে একটা অবয়ব। কালো 2 হাত দীর্ঘ নখর নিয়ে খামচে ধরছে বিলের ধারের ঝোপগুলো উপরে উঠে আসার জন্য। জল ঠেলে উঠতে দৃশ্যমান হলো দেহটা। সেই মহিলা যাকে চিলেকোঠার ঘরে দুঃস্বপ্নে দেখেছিল, হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মহিলা যেন এগিয়ে আসতে চাইছে তার দিকে, কিন্তু কোনো এক অজানা কারণে পারছে না। অভিক ধীর পায়ে পিছু হটতে শুরু করল। চাপা হিংস্র একটা গর্জন কানে ঝাপটা মারছে। হঠাৎই সাইকেলের ঘন্টির আওয়াজ কানে যেতে সেদিকে তাকালো। দেখল সামনের রাস্তা দিয়ে জনাচারেক মেয়ে ফিরছে স্কুল থেকে। অভিক আরো একবার কাঁপা দৃষ্টি ফেলল বিলের দিকে, কিন্তু এ কি, কেউই তো নেই। ব্যাপারটা কি হলো? একটু আগেও তো ছিল। তবে কি যা দেখলো তা মনের বহুল, নাকি সেদিনের দুঃস্বপ্নের ফলশ্রুতি? নিজের মনেই মাথা নেড়ে রাস্তার দিকে এগিয়ে গেল। মেয়েদের দলটা যেতে যেতে একবার অভিকের দিকে তাকাল, তারপর নিজেদের মধ্যে কিছু একটা ইশারা করে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। অভিক এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। মাথায় যেন বিদ্যুতের একটা স্ফুলিঙ্গ চিরিক করে জ্বলে উঠল তার। দ্রুত দৌড় দিল মেয়েটার দলটাকে লক্ষ্য করে। যেমন করেই হোক ওই মেয়েটাকে পেতে হবে তাকে। সেই একরকম চোখ, একই রকম মুখ, এত মিল হতে পারে? পাগলের মতো দৌড়তে শুরু করলো অভিক। হয়তো সামনের বাঘটায় মিলিয়ে গেল। আবার দৌড়লো অভিক। কিছুটা যেতেই দেখতে পেল 4 জনের 3 জন অন্য পথে চলে গেল। শুধু একটি মেয়ে এগিয়ে গেল সোজা পথ ধরে। এই মেয়েটাকেই পেতে হবে তাকে, জানতে হবে অনেক কিছু। অভিকের মন বলছে কোথাও একটা যোগসূত্র আছে এই মেয়েটার সঙ্গে চিলেকোঠার ঘরে দেখা সেই ছবিটা। অভিক দ্রুত পায়ে অনুসরণ করলো মেয়েটিকে। মেয়েটি হয়তো বুঝলো কেউ তাকে অনুসরণ করছে, তাই সাইকেলের গতিটা কমিয়ে একবার ঘাড় ঘুরিয়ে দেখল। অভিককে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যেতে দেখে সে বাড়িয়ে দিল সাইকেলের গতিটা। বুকে হাঁপ ধরছে তার, দম ফুরিয়ে আসছে, তবুও ছুটে চলল অভিক। যেমন করেই হোক পেতে হবে ওই মেয়েটাকে। আরো কিছুটা যেতেই দেখলো মেয়েটা একটা বড়সড় বাড়ির ভিতর ঢুকে গেল। তার মনের ভেতর কেউ যেন শুধু বলে চলেছে মেয়েটাকে পেতেই হবে, যেমন করেই হোক। তাই কোনো কিছু না ভেবেই অভিক ঢুকলো ভিতরে। গলা কিছুটা উঁচিয়ে ডাক দিল, এই যে শুনছো? মেয়েটি কিছু উত্তর দেওয়ার আগেই অভিকের মুখে সজোরে একটা ঘুষি পড়ল। অভিকের দেহটা ছিটকে পড়ল দূরে। ঝাড়া দিয়ে উঠতে গেল সে, কিন্তু তখনই সজোরে একটা লাথি পড়ল তার কোমরে। মাথাটা ঘুরে গেল ঝাঁ করে, আর মুখ থুবড়ে পড়ে গেল সে আবারও। কোন একটা গমগমে পুরুষকণ্ঠ উত্তেজিত হয়ে কিছু বলে চলেছে, কিন্তু কথাগুলো যেন অভিকের কানে পৌঁছল তরঙ্গের মতো, আর একটু পরেই ভাসতে ভাসতে মিলিয়ে গেল। অভিকের চোখ দুটো বুজে গেল সঙ্গে সঙ্গে। চেতনা হারিয়ে ফেলল সে। একটা রিনঝিন শব্দে চেতনা ফিরল অভিকের। চোখ মেলে তাকালো সে। বুঝল কোনো এক অন্ধকার মেঝেতে সে শুয়ে আছে। চুরির রিনঝিন শব্দটা আবারও কানে এসে লাগলো তার। অন্ধকারে চোখ সইতেই দেখতে পেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি।
যার জন্য অভিক পাগলের মতো ছুটে এসেছে এই বাড়িতে, এবং যার জন্যই তার এই পরিণতি। মেয়েটি বলল, এখন বাড়িতে বাবা কাকা কেউ নেই, আপনি চলে যান ওরা ফিরে আসার আগে, না হলে কিন্তু অনর্থ হয়ে যাবে। বলেই মেয়েটি অভিকের উত্তরের অপেক্ষা না করেই বাইরে গিয়ে উঁকি দিল একবার। তারপর কিছুটা তাড়া দেওয়ার ভঙ্গি করে বলল, কি হলো, যান বলছি না, ওরা ফেরার আগে বাড়ি থেকে চলে যান, না হলে সন্ধেবেলায় আপনাকে টানতে টানতে ওই রায়বাড়িতে নিয়ে যাবে, তারপর চরম হেনস্থা হতে হবে আপনাকে। কিন্তু তোমার বাবা কাকারা আমার সাথে এরকম করছেন কেন? আপনি তাদের মেয়ের পিছনে ঘুরবেন আর তারা কি ছেড়ে দেবে আপনাকে? আপনি জানেন না আপনার মামাদের সাথে আমাদের বাড়ির বিস্তর ঝামেলা। তুমি আমায় চেনো? না, বাবা কাকার আলোচনা শুনে বুঝেছি আপনি ওই রায়বাড়ির। বাইরের বারান্দায় কারো হেঁটে যাওয়ার শব্দ শোনা গেল। বেজানো দরজায় কান পাতল মেয়েটি। শব্দটা এই ঘরের দিকে এগিয়ে আসছে। অভিক দেখল মেয়েটির মুখের ভাবের পরিবর্তন হচ্ছে দ্রুত। ভয়ের একটা পরত যেন বুলিয়ে যাচ্ছে মেয়েটির চোখে মুখে। অভিকের বুকটাও অজানা আশঙ্কায় দুলে উঠল। আওয়াজটা দরজা পেরিয়ে চলে গেল সামনের দিকে। মেয়েটির বুকে আটকে থাকা দমটা বের হয়ে এলো আওয়াজ করে। মেয়েটি এক পলক দেখল অভিককে, আলতো মাথা নেড়ে বলল, চলে গেছে, এবার আপনি যান, 1 মিনিটও দাঁড়াবেন না। না, যতক্ষণ না জানছি ওই বাড়ির সাথে তোমার সম্পর্কটা ঠিক কি। মানে? আমি ওই বাড়ির চিলেকোঠায় তোমার ছবি দেখেছি। বুঝেছি, আপনি সম্ভবত পূর্ণিমা সেনের কথা বলছেন। ওই মহিলার জন্যই তো এত ঝামেলা। ভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে আমি নাকি তার মতোই দেখতে, অন্তত ছোটবেলা থেকে তেমনই শুনে আসছি, আর সেই কারণেই আপনার আমাকে চেনা লেগেছে। বেশ বুঝলাম, কিন্তু দয়া করে বলছি এসব নিয়ে আর কথা বাড়াবেন না, আপনি চলে যান। বেশ, আমি যাচ্ছি। তবে মহুয়ার মৃত্যু স্বাভাবিক নয়। কেন যেন আমার মন বলছে ওই ভয়ঙ্কর মৃত্যুর সাথে অতীতের কোনো যোগ আছে। বাদিকের বারান্দা ধরে কিছুটা গিয়ে বাঁহাতে একটা দরজা পাবেন, ওটা দিয়ে পিছনের রাস্তায় যাওয়া যায়। আপনি ওটা ধরে চলে যান, আর কোনোদিন এই বাড়ির ধারে কাছে আসবেন না। অভিক আরো এক পলক দেখল মেয়েটিকে, তারপর বারান্দা ধরে দ্রুত অথচ নিঃশব্দে এগিয়ে গেল। মেয়েটির বলা দরজা দিয়ে বের হলো বাইরে। হন হন করে হাঁটা দিল সে। ফিরতে হবে মামা বাড়িতে। কে জানে বড় মামা বা ছোট মামা কারো কানে ঘটনাটা ইতিমধ্যে পৌঁছে গেছে কিনা, তাহলে ঝামেলার এক শেষ হবে। এমনিতেই বাড়ির এই অবস্থা, তার উপর যদি আর ভাবতে পারছে না অভিক। সন্ধে নামছে দ্রুত, অন্ধকার ঘন হচ্ছে। অভিক আরো দ্রুত পা চালালো। বারবার তার মনে পর্দায় ঘুরে ফিরে আসছে সেই মুখটা, পূর্ণিমা সেন, যার সঙ্গে রায়বাড়ির ভয়ঙ্কর কোনো ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু কি সেই ইতিহাস? মহুয়া কি জানতো? ওই কোনোদিন তো তাকে বলেনি তো। হাঁটতে হাঁটতে কখন যে অভিক কঙ্কালী বিলের ঘাটে আবারও পৌঁছে গেছে খেয়ালই করেনি। কে যেন কোনো এক অমোঘ টানে বারবার টানছে তাকে। হঠাৎই দৃশ্যটায় চোখটা আটকে গেল তার। ঘাটের নিচের ধাপে শুয়ে আছে একটা কঙ্কাল। অভিকের বুকের ভেতর কেউ যেন দরাম দরাম করে হাতুড়ি পেটালো। কাঁপতে শুরু করেছে শরীরটা। এই এখানে কঙ্কালেরও কিভাবে? ঘটনা পরম্পরা অথবা অজানা আশঙ্কা আর এই দৃশ্যের জন্য অভিকের মাথাটা একটু ঘুরে গেল। 2 হাতে মাথাটা ধরে সামলাতে চাইল নিজেকে, কিন্তু টালখে পড়ে গেল সশব্দে ঘাটের ধাপে। বেশ কিছুটা সময় লাগলো অভিকের নিজেকে সামলাতে। শরীরটা একটু থিতু হলো, কাঁপা কাঁপা চোখে তাকালো ঘাটের দিকে। কিন্তু এ কি? ঘাটের ধাপে যে একটু আগেও যে একটা কঙ্কাল শুয়ে থাকতে দেখেছিল, গেল কোথায়? তবে কি চোখের ভুল, নাকি দুর্বল মনের প্রতিফলন? বুকে সাহস জমা করে সিঁড়ির ধাপ টপকে নিচে নামলো অভিক। এগিয়ে গেল সেই ধাপটার দিকে যেখানে একটু আগেও একটা কঙ্কালকে শুয়ে থাকতে দেখেছিল সে। না না, সত্যি নেই কিছু সেখানে। আপন মনেই বলল, মনের ভুল হবে হয়তো। একটা সিগারেট খাবে বলে পকেটে হাত ভরল। ফোনটায় আঙুলের ছোঁয়া লাগলো তার। এতক্ষণ এটার কথা ভুলেই গিয়েছিল সে। সেনবাড়ির লোকগুলো কিছুটা হলেও মানবিক বলতে হবে, এটা কেড়ে নেয়নি। পকেট থেকে ফোনটা বের করে মামা বাড়িতে ফোন করতে গিয়ে দেখলো স্ক্রিনটা ভেঙে চুরমার হয়ে গেছে। নিজের মনেই মাথা নেড়ে সিঁড়ির ধাপে
আবারও বসে পড়ল অভিক। সিগারেট ধরালো আনমনে, দৃষ্টি ফেলল বিলের জলে। সন্ধ্যের ছায়া পড়ছে সেখানে। এক মুখ ধোঁয়া ছেড়ে আর একটা টান দিতে গেল, আর তখনই কানে এলো জলের শব্দটা। কেউ যেন জল ঠেলে উঠে আসছে। জলে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সে। জলের ভেতর একটা তরঙ্গ। সত্যি কেউ জল ঠেলে এগিয়ে আসছে ঘাটের দিকে, কিন্তু যে আসছে তাকে দেখা যাচ্ছে না। অভিকের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। পা দুটো যেন ভারী শিশি, ছুটে পালাবে এমন শক্তিও যেন এই মুহূর্তে তার শরীরে নেই। এক মুহূর্ত পরেই থেমে গেল তরঙ্গ। জল আবার আবার স্থির, ভীষণ স্থির। ব্যাপারটা কি হলো? অলৌক্ষীন দৃষ্টিতে অভিক তাকিয়ে রইল বিলের জলের দিকে। সন্ধ্যের ছোঁয়া লাগা জলের শূন্যতা ছাড়া কিছুই নেই। ছোট্ট একটা শ্বাস ছেড়ে ঘুরতে গেল সে, আর ঠিক তখনই অভিক বুঝতে পারল কেউ টিপে ধরেছে তার ডান পাটা। হিমশীতল একটা অনুভূতি পা থেকে ছড়িয়ে পড়েছে গোটা শরীরে। কাঁপা কাঁপা চোখে অভিক পায়ের দিকে তাকালো। দেখল কোনো মহিলার কালো একটা হাত টিপে ধরেছে তার পা। অভিক গায়ের জোরে ঝটকা দিল পাটা ছাড়াবার জন্য। পাটা ছাড়লো বটে, কিন্তু অভিক হুমড়ি খেয়ে পড়ে গেল ঘাটে। জল ঠেলে উঠে এলো এক মহিলার অবয়ব। গায়ের রং মিশমিশে কালো, যেন আলকাতরায় চোবানো। চোখ দুটো জ্বলছে ভাটার আগুনের মতো। অভিকের গলা থেকে আপনা হতেই বের হয়ে এলো, কে তুমি? মহিলা আবারও হাত বাড়ালো অভিককে ধরার জন্য। অভিক শায়িত অবস্থাতেই নিজের শরীরটা দ্রুত সরিয়ে নিতে চাইল। মহিলার দীর্ঘ নখরযুক্ত হাত ছুঁয়ে গেল তার পায়ের পাতা। তীক্ষ্ণ আঁচড় লাগলো পায়ের পাতায়। রক্তের একটা স্রোত ছুঁয়ে নামতে লাগলো সেখান থেকে। মহিলা আরো হিংস্র বেগে এগিয়ে গেল অভিককে টেনে জলে নামানোর জন্য। অভিক ঝটকা দিয়ে তুলল শরীরটা, তারপর প্রাণপণে দৌড়তে শুরু করল। দৌড়তে দৌড়তেই শুনতে পেল অলৌকিক অতি প্রাকৃত একটা গলা কঙ্কালী বিলের ঘাটে প্রতিধ্বনিত হচ্ছে। আমি পূর্ণিমা, এই বাড়ির কাউকে আমি ছাড়বো না। যে এখানে আসবে তাকেই আমি। কথাগুলো মিলিয়ে গেল সন্ধ্যের অন্ধকারে, আর অভিক দৌড়ে চলল গায়ের কাদা জলে ভরা রাস্তা ধরে প্রাণপণে। কঙ্কালী বিলের ঘাট থেকে ফেরার পর থেকে আড়ষ্ট হয়ে বসেছিল অভিক। একটা ভীষণ ভয় যেন এখনো গ্রাস করে ফেলে রেখেছে তাকে আর তার চেতনকে। হঠাৎই একটা চিন্তা মাথায় আসতেই ঝাড়া দিয়ে উঠল সে। পূর্ণিমা সেন তো ধবধবে ফর্সা ছিল, অন্তত ছবি দেখে অভিকের তাই মনে হয়েছে। তাহলে কঙ্কালী বিলের জলে যে অবয়ব দেখা গিয়েছিল সেটা কার? কিন্তু অতিপ্রাকৃত মহিলাও তো নিজের নাম পূর্ণিমাই বলল। না না না, সব ঘেটে যাচ্ছে তার মাথায়। ঘর ছেড়ে কিছুটা দ্রুত পাই বেরিয়ে গেল। হন্যে হয়ে খুঁজতে লাগলো বড় মামাকে। দেখলো বড় মামা সেরেস্তার ঘরের একটা চেয়ারে বসে কোনো কাগজ দেখছে এক মনে। দরজায় দাঁড়িয়ে অভিক এক পলক দেখল বড় মামাকে। কেমন একটা ভেঙে পড়া চেহারা। সন্তান শোক যে বড় শোক। অভিক ডাক দিল, বড় মামা। বড় মামা চোখ তুলে তাকালো, তারপর কাগজটাকে দেখতে দেখতেই বলল, কিছু বলবি? বলছি মামা, তোমার সাথে আমার একটা বিশেষ দরকার ছিল। বল, কি দরকার? পূর্ণিমা সেন কে? বড় মামা একটু ঝাঁকুনি খেয়ে বলল, এ নাম তুই জানলি কোথায়? কে বলেছে তোকে? জেনেছি ওই রায়বাড়ির এক মেয়ের কাছ থেকে। বড় মামা লাফিয়ে উঠল। মুখটা লাল বর্ণ ধারণ করেছে তার। করকরে গলায় বলল, ওই বাড়ির মেয়ের সাথে তোর কিসের যোগাযোগ? বল, কিসের যোগাযোগ? অভিক গোছালো নিজেকে একটু, তারপর একটু একটু করে বলে গেল চিলেকোঠার ঘরের ছবি থেকে রায়বাড়িতে আটকে থাকা সব ঘটনায়। শুধু বলতে পারল না একটু আগেই কঙ্কালী বিলের ধারের ঘটনাটা। এ জানে কেন পারল না। কেউ যেন ভেতর থেকে তাকে বাঁধা দিল এসব। সব শুনে মামা একটা ছোট্ট শ্বাস ছাড়ল, তারপর বলল, তুই কাল সকাল হলেই বাড়ি ফিরে যা। এখানে থাকাটাও আর তোর পক্ষে নিরাপদ নয়। আমি চাই না কোনোভাবে রায়বাড়ির ঝামেলায় জড়িয়ে পড়িস। না মামা, আমি সবটা না জেনে এখান থেকে যাচ্ছি না। বড় মামা এক পলক দেখল অভিককে, তারপর ধপাস করে বসলো আরাম কেদারাটায়।
গনগনে রাগটা মিলিয়ে গেল আবার। নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, আমার দাদু ছিলেন শঙ্কর নারায়ণ, মানুষ তাকে বাঘ বলতো। আমার বাবারা 2 ভাই, ছোট কাকা ছিলেন একদম বাবার উল্টো। জমিদারি রক্তই যেন তার শরীরে ছিল না। সারাদিন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতেন আর ছবি আঁকতেন। শঙ্কর নারায়ণ ভীষণ ক্ষুণ্ণ ছিলেন এতে। একদিন ঘটল বিশেষ এক ঘটনা। বড় মামা থামলো একটু, আবারও আনমনা হলো। তারপর নিজেকে গুছিয়ে বলতে শুরু করল। অভিকের যেন মনে হলো অতীত ঘৃণ্য ভয়ঙ্কর কোনো এক দৃশ্যপটের সাক্ষী হয়ে যাচ্ছে সে একটু একটু করে। শঙ্কর নারায়ণ ঘোড়ার গতি একটু ধীর করলেন, মতিবিলের জলের দিকে তাকালেন বেশ গর্ব ভরে। এই বিল তিনি তার স্ত্রী মতিবালার স্মৃতিতে খনন করিয়েছিলেন। গৃহদেবতার বাৎসরিক পুজোর জল এই বিলের থেকেই নিয়ে যাওয়া হয়। গোটা গায়ের মানুষ তার এই কাজে ধন্য ধন্য করেছে তাকে। বেশ গর্বের ভঙ্গিতেই তিনি নামলেন ঘোড়ার পিঠ থেকে, দেমাগের সাথে এগিয়ে গেলেন বাঁধানো ঘাটের দিকে। খুব ইচ্ছে হলো নিজের হাতে 1 আঁচলা জল তুলে খাবেন। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে 2 চোখ ভরে দেখলেন মতিবিলটাকে। কাক চক্ষু জলে মৃদু ঢেউ, গর্বের আরো একটা পরত যেন বুলিয়ে গেল বুকের ভেতর। অহংকার ভাবটা নিয়ে ধাপ ধরে জলের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তখনই দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। দিঘির স্বচ্ছ জলে ফুটে উঠেছে 2টো অবয়বের প্রতিবিম্ব, একটি পুরুষ, একটি মহিলা। মতিবিল জমিদার মহল থেকে বেশ অনেকটাই দূরে, তাই এখানে জমিদার বাড়ির লোকজন পুজো পার্বণ ছাড়া বিশেষ একটা আসে না, বিশেষ করে জমিদার বাড়ির মহিলারা। তাহলে এই মহিলাটিকে? পুরুষ অবয়বটাকে চিনতে পারলেন শঙ্কর নারায়ণ। মেজাজ যেন একটু চড়ে গেল। গনগনে মেজাজ নিয়ে তিনি বিলের পাড় ধরে কিছুটা এগিয়ে গেলেন। দেখলেন তার ছোট পুত্র স্নিগ্ধ নারায়ণ আপন মনে বসে আছে জলের দিকে তাকিয়ে। কিছুটা রুক্ষ গলাতেই তিনি বললেন, তুমি এখানে এই সময় কি করছো? স্নিগ্ধ আলতোভাবে মুখটা তুলল। বাবাকে দেখেই উঠে দাঁড়ালো সে। বলল, কিছু না বাবা, ছবি আঁকছিলাম। তোমার সাথে মেয়েটি কে ছিল? মেয়ে? কোন মেয়ের কথা বলছো বাবা? এই একটু আগেই দেখলাম তোমার কাঁধ ঘেঁষে দাঁড়িয়েছিল। তুমি ভুল করছো, আমি এখানে একাই ছিলাম। তুমি দেখো, আমি ছবি আঁকছিলাম। কিন্তু আমি যে বিলের জলে স্পষ্ট। না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল? ও, তাই হবে হয়তো। শঙ্কর নারায়ণ একবার স্নিগ্ধকে জরিপ করলেন তীক্ষ্ণ চোখে, তারপর তাকালেন ক্যানভাসের দিকে। এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেলেন। ক্যানভাসে ফুটে উঠেছে একটা জলাশয়, হুবহু মতিবিল। স্নিগ্ধ এতক্ষণ এটাই আঁকছিল। একটা কাক ডাকলো তারস্বরে। শঙ্কর নারায়ণের চমক ভাঙল। দ্রুত গতিতে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, তা এভাবে ছবি এঁকেই কি দিন কাটাবে? জমিদারি কি দেখতে হবে না নাকি? তুমি বর্দাকে বুঝিয়ে দাও, আমার ওসব পোষায় না। পোষায় না বললে কি করে চলবে? হ্যাঁ, এরকম খ্যাপা পাগল হয়ে কি জীবন কাটাবে? এক্ষুনি বাড়ি এসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। স্নিগ্ধ আলতো মাথা নাড়ল, কিন্তু কোনো উত্তর দিল না। শঙ্কর নারায়ণ কিছুটা স্থির ভঙ্গিতে জায়গা ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলেন। আরো কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎই ঘুরলেন তিনি। ধীর ভঙ্গিতে আবারও এগিয়ে আসতে লাগলেন স্নিগ্ধর দিকে। মুখের ভাব ভীষণ কঠিন। স্নিগ্ধর বুকটাও তুলে উঠল একটু। হঠাৎই তার চোখ পড়ল ঘাসের ওপর পড়ে আছে লাল চুড়ির ভাঙা একটা অংশ। দ্রুত ডান পাটা বাড়িয়ে চাপ দিল সেটা। কাপা চোখে বাবার দিকে তাকালো। নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করল, কিছু বলবে বাবা? সত্যিই কোনো মেয়ে ছিল না এখানে? না বাবা, থাকলে তো তোমার চোখে এতক্ষণ পড়তো বলো। তা ঠিক। বেশ, তুমি দেরি করো না। চলে গেলেন শঙ্কর নারায়ণ। স্নিগ্ধ মৃদু পায়ে এগিয়ে গেল ক্যানভাসের দিকে। আলতো হাতে তুলে নিল উপরের পর্দা। নিচের ক্যানভাসের কাপড়ে দৃশ্যমান হলো
এক মহিলার মুখ। স্নিগ্ধ আপন মনে বলল, মহারানী আমার। ক্যানভাস ইজেল গুটিয়ে নিল দ্রুত, তারপর পা বাড়ালো ফেরার জন্য। মতিবিলের জলে ঢেউ উঠল, পাখিরা হঠাৎ ডেকে উঠল সমস্বরে, আর স্নিগ্ধ ঠোঁটে অদ্ভুত এক হাসি নিয়ে বিলের পাড় ধরে এগিয়ে চলল। কিন্তু সেই মুহূর্তে যদি কেউ সেখানে থাকতো তাহলে দেখতে পেত স্নিগ্ধর কাঁধ ঘেঁষে হেঁটে চলেছে এক মহিলা, হাতে তার লাল ছুরি। সন্ধে তখন গাঢ় হয়েছে অনেকটাই। শঙ্কর নারায়ণ কিছুটা উদ্বিগ্ন হয়ে হাঁটাহাঁটি করছে নিজের ঘরে। নায়েব মশাই হাজির হলেন দরজায়। গলা কিছুটা নামিয়ে জিজ্ঞাসা করলেন, আগে কর্তা মশাই কি আমায় তলব দিয়েছেন? শঙ্কর নারায়ণ ইশারায় ভেতরে আসতে বললেন। নায়েব মশাই কিছুটা কৌতূহল নিয়ে ঘরে ঢুকলেন। শঙ্কর নারায়ণ মৃদু অথচ গম্ভীর স্বরে বললেন, স্নিগ্ধ সারাদিন কোথায় কোথায় যায়, কি কি করে, কার কার সাথে মিশে, সব খবর আমায় এনে দিতে হবে আপনাকে। নায়েব মশাই আলতো মাথা নাড়লেন, তারপর পা বাড়ালেন যাওয়ার জন্য। শঙ্কর নারায়ণ একই রকম মৃদু গম্ভীর স্বরে আবার বললেন, আর মনে রাখবেন, কাজটা করতে হবে কিন্তু গোপনে। কর্তা মশাই, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি কালকের মধ্যেই সব খবর জোগাড় করে দিচ্ছি আপনাকে। চলে গেলেন নায়েব মশাই। শঙ্কর নারায়ণ আরাম কেদারায় বসে চোখ বুঝলেন। তার মনে কাটাকাটি চলছে একটা প্রশ্নের, কে সত্যি, স্নিগ্ধ না সে? ঠিক পরের দিন সন্ধ্যের একটু পরেই হাজির হলেন নায়েব মশাই। শঙ্কর নারায়ণ অপেক্ষাই করছিলেন। নায়েব মশাই ঘরে ঢুকতেই তিনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তারপর আরাম কেদারায় আলতো দুলতে দুলতে মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, বলুন নায়েব মশাই, কি খবর এনেছেন? ছোট জমিদার দুপুর পর্যন্ত উপরের চিলে কোঠায় ছিলেন। দুপুর গড়াতে আঁকার সরঞ্জাম দিয়ে মতি বিলের দিকে চলে যান। সেইখানেই ছিলেন সন্ধে পর্যন্ত। তারপর বাড়ি ফিরে আসেন। কেউ আসেনি দেখা করতে? মানে কোনো মেয়েটে? মানে কর্তা মশাই, নির্ভয় বলুন আমাকে। হ্যাঁ, এসেছিল। ছোট জমিদার মশাই যেখানে বসে ছবি আঁকছিলেন সেখানে মাটিতে বসেছিল পাথরের মতো। আঁকা শেষ হলে একটু কথা বলা আর হাসাহাসি করলো দুজনে। তারপর মেয়েটি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেল। কে এই মেয়েটি? ঠিক চিনতে পারলাম না কর্তা। এত কালো মেয়ে এ গায়ের কারো আছে বলে তো জানি না। তবে তবে ছোট জমিদার মশাই যে মেয়েটিকে দেখে ছবি আঁকছিলেন তাকে আমি চিনি। মানে আসল মেয়ে আর ছবির আঁকা মেয়ে আলাদা? হ্যাঁ কর্তা, একদম আলাদা। ও আচ্ছা, কিন্তু ছবিতে আঁকা মেয়েটিকে? মানে কর্তা, আপনার সেরেস্তায় খাতা সারে নবীন সেন, তার মেয়ে পূর্ণিমা। বেশ, নায়েব মশাই, আপনি সেরেস্তা থেকে হিসাবের খাতাটা নিয়ে আসবেন। নবীন সেনের বাড়ি যেতে হবে একবার আপনাকে, আর খোঁজ নিতে হবে একটা জিনিসের। কেমন? কি জিনিস কর্তা? শঙ্কর নারায়ণের ঠোঁটে খেলা করছে ধারালো এক হাসি। চাপা কঠিন স্বরে বললেন, ভূষকালীর। মতিবিলে তারে উদাস মুখে বসেছিল স্নিগ্ধ। আজ ছবি আঁকায় মন নেই তার। কেমন যেন ছটপট করছে সে। শুনতে গলিয়ে আসছে, বারবার উৎসুক মুখে তাকাচ্ছে গাছের শাড়িগুলোর দিকে। একটু পরে স্নিগ্ধর চোখ মুখে ফুটে উঠল একটা চাপা বিরক্তি। রাগের ভাবটা নিয়ে সে স্ট্যান্ড থেকে খুলল ক্যানভাসটা, গোছালো আঁকার সরঞ্জাম। যাবে বলে পা বাড়াতে গিয়েও
থামলো। পকেট থেকে বের করলো কিছু লাল কাঁচের চুড়ি। ঘুরিয়ে ফিরিয়ে দেখলো একবার সন্ধে নামা আলোয়। তারপর সেটাকে ছুঁড়ে দিল মতিবিলের জলে। ছোট্ট একটা শ্বাস ছাড়ল সে। তারপর পা বাড়ালো আবারও, কিন্তু সবে মাত্র কয়েক পা গেছে ঠিক তখনই সামনের গাছের সারির আড়াল থেকে একজন ঘোড়সওয়ার ঝড়ের বেগে ঘোড়া ছুটে এলো। একটা কালো চাদর চোখের পলকে জড়িয়ে গেল স্নিগ্ধর মুখে, আর মুহূর্তেই স্নিগ্ধকে তুলে নিয়ে ঘোড়সওয়ার অন্ধকারে মিলিয়ে গেল। সেরেস্তার ঘরে কঠিন মুখে বসেছিলেন শঙ্কর নারায়ণ। রাত এখন অনেকটাই। একটু পরেই দরজায় আলতো টোকা পড়ল। জমিদার মশাই প্রায় নিঃশব্দে দরজাটা খুললেন। নায়েব মশাইয়ের মুখে স্বল্প আলো দৃশ্যমান হলো। জমিদার মশাই কিছুটা চাপা স্বরে জিজ্ঞাসা করলেন, ওরা এসেছে? নায়েব মশাই আলতো মাথা নেড়ে সরে দাঁড়ালেন। ঘরের ভেতরে ঢুকলো নবীন সেন আর তার মেয়ে পূর্ণিমা। জমিদার মশাই চোখের ইঙ্গিত করতে নায়েব মশাই অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দরজাটা আলতো ভেজিয়ে দিলেন জমিদার মশাই। এক পলক দেখলেন মেয়েটিকে, ধপধপে ফর্সা চেহারা। আবারও ধারালো একটা হাসি খেলে গেল শঙ্কর নারায়ণের ঠোঁটে। হিসেবের জাবদা খাতাটা বাড়িয়ে দিলেন নবীনের দিকে। কিছুটা কড়া স্বরে বললেন, হিসেবে এত গরমিল কেন মশাই? ও বুঝেছি, মেয়ে বড় হয়েছে, চিন্তা বাড়ছে, তাই সব গোলমাল করে ফেলছেন নাকি? নবীন আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। জমিদার মশাই হাত তুলে থামিয়ে দিলেন। আরে আপনিও তো চিন্তা করছেন কেন? আপনার মেয়ের চিন্তা আজ থেকে আমার। আপনি বরং হিসেবগুলো একটু ঠিকঠাক করে দিন। জানেন তো আমার বড় ছেলে এসব ব্যাপারে কত কড়া। তার চোখে পড়লে কিন্তু। সাদাসিধে মানুষরা কাঁপা হাতে খাতাটা নিয়ে আলোর নিচে বসলেন। জমিদার মশাই পূর্ণিমার দিকে দৃষ্টিপাত করলেন, মৃদু স্বরে বললেন, কিরে মা, আমার স্নিগ্ধকে তোর খুব পছন্দ নাকি? কিন্তু জানিস তো ছেলেটা আমার পুরো ভবঘুরে। একটু সংসারে বাঁধতে পারবি তো মা? পূর্ণিমা মাথা নিচু করল। ফর্সা গাল আড়ুক্ত হলো একটু। শঙ্কর নারায়ণ একই রকম নরম স্বরে বললেন, তা মা, এরকম লক্ষ্মী প্রতিমার মতো তোর গায়ের রং সে কি ভূষো কালি মেখে নষ্ট করে? ভাগ্যিস নায়েব মশাই তোদের বাড়ি গিয়ে সবটুকু খোঁজ নিয়ে এলেন, না হলে তো জানতেই পারতাম না যে আমার মা এরকম বহুরূপী। হ্যাঁ, চমকে উঠল পূর্ণিমা। সে বুঝতে পারল কেন সেদিন নায়েব মশাই তার সাজার কলঙ্কিটা ওভাবে দেখছিল। জানতে পেরেছিল ভূষো কালির কথাটাও, যেটা সে মাখত নিজের চেহারা লুকানোর জন্য, যাতে ছোট জমিদারের সাথে দেখা করতে পারে। নবীন বেশ চমকে উঠল, কিন্তু কেউই কোনো সাড়া দিল না, অথবা বলা ভালো সে সাহস হলো না। শঙ্কর নারায়ণ ধারালো একটা হাসির রেশ নিয়ে বললেন, তো মা, যেটা বলছিলাম, জমিদার বাড়ির কেউ হবার আগে তোকে যে একটা ছোট্ট কাজ করতে হবে মা। পূর্ণিমা আলতো মুখ তুলল, তারপর জিজ্ঞাসা করল, কি কাজ বলুন? তোকে অবগাহন করতে হবে। নায়েব মশাই বাইরে অপেক্ষা করছেন, তোকে নিয়ে যাবে মতিবিলে। সেখানে অবগাহন করে জমিদার মহলের মন্দিরে আরাধ্য দেবতার আশীর্বাদ নিতে হবে তোকে। কিরে, পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু এত রাতে, মানে এটা তো কাল দিনের বেলাতেও। মা আমার বড্ড কাঁচা বুদ্ধির। সবকিছু পাকাপোক্ত হবার আগেই লোক জানাজানি করবি নাকি? নে যা, আর দেরি করিস না। পূর্ণিমা একবার বাবার দিকে তাকালো। হয়তো বাবার সম্মতি নিতে চাইল সে। তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। জমিদার মশাই একটু অপেক্ষা করলেন, দৃষ্টি ফেরালেন নবীনের দিকে। সে কাঁপা কাঁপা হাতে কষে চলেছে হিসাব। শঙ্কর নারায়ণের মুখে কঠিন একটা হাসির ঝিলিক দিয়ে উঠল, সঙ্গেই মিলিয়ে গেল সেটা। সেনমশাই খুঁটিয়ে দেখবেন, বারবার দেখবেন।
হিসেবে যেন কোনো গরমিল না থাকে। হিসেবের গরমিল খুব খারাপ জিনিস, জানেন তো, ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। শঙ্কর নারায়ণ বেরিয়ে গেলেন সেরেস্তা থেকে। দরজাটা বন্ধ হলো। বন্ধ দরজার শব্দটা যেন কাঁপিয়ে দিল নবীনকে। কাঁপছে তার বুকও অজানা কোনো আশঙ্কায়। কণ্ঠনালীটা দুলছে ভীষণভাবে। কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম, ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে হিসেবের খাতায়। হিসেবে গরমিল হয়ে যাচ্ছে, বিরাট গরমিল। আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে মতিবিল আর তার চারপাশে। কাছাকাছি কোনো একটা গাছে একটা রাতচড়া পাখি এক টানা ডেকে চলেছে। মতিবিলের ঘাটে পৌঁছে থামলেন নায়েব মশাই। পূর্ণিমাও থেমে গেল কাঠ পুতুলের মতো। রাতচড়া পাখিটাও যেন হঠাৎ কোনো এক অজানা কারণে চুপ করে গেল। পূর্ণিমার মন, তার অনুভূতি যেন বিশেষ কিছু জানান দিচ্ছে। কাপা স্বরে সে জিজ্ঞাসা করল, ছোট জমিদার মশাই আসবেন না? সময় হলেই আসবে। একটু পরেই গাছের সারি টপকে এগিয়ে আসতে দেখা গেল এক ছায়ামূর্তিকে। হাতে তার কলসি জাতীয় কিছু, কোমরে বাঁধা নাইলনের দড়ি। সে দ্রুত পায়ে এগিয়ে এলো ঘাটের দিকে। নায়েব মশাই একটু বিস্ফারিত চোখে দেখলেন, তারপর বললেন, কিরে বিশু, সরঞ্জাম এনেছিস? বিশু কলসি তুলে নাড়ালো। নায়েব মশাই মৃদু হেসে বললেন, নে বিশু, মাকে স্নান করিয়ে দে। নির্দেশ পেতেই বিশু কলসিটা উপুর করল। পূর্ণিমার মাথায় চটচটে কালো তরল স্রোতের মতো গড়িয়ে পড়ল গোটা দেহে। একটা ঝাঁঝালো গন্ধ পূর্ণিমার নাকে ঝাপটা মারল। কাপা কাপা স্বরে সে বলল, কি ঢালছো মাথায়? আল কাতরা রে, আল কাতরা। তোর তো খুব কালো মেয়ে সাজার শখ, তাই না? কেন এমন করছেন? কি চান আপনারা? মায়ের দেখি খুব প্রশ্ন। দাঁড়া মা, দাঁড়া, সব প্রশ্নের উত্তর পাবি। কই রে বিশু, মাকে সাজনড়ি হারটা পরিয়ে দে। চোখের পলকে বিশু কোমরে বাঁধা নাইলনের দড়িটা দিয়ে পেঁচিয়ে ধরল পূর্ণিমার গলা। পূর্ণিমা দুহাত দিয়ে ছাড়াতে চাইল ফাঁস, শক্তিতে কুলালো না। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাতে শুরু করলো কাটা মাছের মতো। দুটো চোখ ঠিকরে বেরিয়ে এলো। হা করে দম দিল একটু। পা দুটো ছুটতে লাগলো প্রবল বেগে। দম ফুরিয়ে আসা গলায় শুধু বলল, ছোট জমিদার, আমাকে বাঁচা। গলাটা রুদ্ধ হয়ে গেল চিরদিনের মতো। হাত দুটো ঝুলে গেল ঘাড়টাও। বিশু বাঁধন আলগা করল, আর পূর্ণিমার নিথর নিস্পন্দন দেহটা সশব্দে পড়ে গেল ঘাটে। এক মুহূর্তে নিস্তব্ধতায় ভরে গেল চারপাশ। একটু পরেই শঙ্কর নারায়ণের গলা শোনা গেল, কোমরে ইট বেঁধে ওটাকে ছুঁড়ে দে মতিবিলের জলে। জমিদার যে কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছেন বিশু বা নায়েব মশাই কেউই টের পায়নি। তাকিয়ে দেখলেন অন্ধকারে জ্বলছে দুটো হিংস্র সাপদের মতো চোখ। বিশু বেশ কয়েকটা ইট বাঁধল পূর্ণিমার কোমরে, তারপর দেহটাকে ছুঁড়ে দিল মতিবিলের জলে। ভারী একটা শব্দ ছিঁড়ে দিল রাতের নিস্তব্ধতা। বেশ কয়েক ফোঁটা জল ছিটকে এসে লাগলো নায়েব মশাইয়ের মুখে। হাত দিয়ে মুছলেন তিনি। কেন যে তার মনে হলো এটা জলের বিন্দু নয়, একদলা কালো রক্ত ছিটিয়ে গেছে তার চোখে মুখে। জমিদার মশাই ভারী স্বরে নির্দেশ দিলেন লেঠেল বিশুকে, ছোট জমিদার মশাইকে কাল সকাল হবার আগেই মহলের সামনে নামিয়ে দিয়ে আসবি। দেখবি গুণাক্ষরেও কেউ কিছু যেন টের না পায়। বলে হনহন করে হাঁটা দিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। নায়েব মশাই আর বিশুও নিঃশব্দে ঘাট ছেড়ে চলে গেল। আবারও চরম নিস্তব্ধতা চারপাশ ঢেকে গেল। শুধু মতিবিলের জলের গভীরে একটু একটু করে তলিয়ে গেল একটা দেহ নিঃশব্দে। ওদিকে সেরেস্তার খাতার উপর ঝুঁকে নবীন খুঁজে চলেছে হিসেবের গরমিল। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসছে তার। টাকার অঙ্কগুলো পাতার উপর তুলছে,
বুকটা ভীষণ ধড়পড় করছে, আর কয়েক ফোঁটা ঘাম ঝরে পড়ল টাকার অঙ্কে। দেবড়ে গেল সংখ্যা। নবীনের কলম ধরা হাতটা কেঁপে উঠল প্রবল বেগে। হৃদযন্ত্রটা লাফানো বন্ধ করে দিল। মুখ থুবড়ে নবীন পড়ে গেল খাতার উপর। হাতে ধরা কলমটা আঁচড় টানল টাকার অঙ্কগুলোতে। হিসেবে বিরাট গরমিল হয়ে গেল। বড় মামা থামল। অভিক যেন এতক্ষণ ডুবে গিয়েছিল জমিদার বাড়ির গোপন কালো ইতিহাসে। বড় মামা থামলেও সে যেন তখনও আটকে আছে কোনো এক ঘোরে। বড় মামা বলল, নায়েব মশাইয়ের নাতিটা এই ঘটনার মাস তিনেক পরে বাজ পড়ে মারা যায়। ভীষণ অপরাধ বোধ গ্রাস করে নায়েব মশাইকে। অপরাধ বোধ চাপতে না পেরে একদিন সে বলেই ফেলে ঘটনাটা এই জমিদার বাড়ির বিশেষ একজনকে। বিশেষ একজন? কে সে মামা? মাধব নারায়ণ, তোর এই বড় মামা। অভিক যেন চমকে উঠল। মাস 6 পরে বিলের ঘাটে কোনো অজানা অদ্ভুত কারণে পড়ে থাকতে দেখা যায় একটা কঙ্কাল। কিন্তু তার থেকেও আশ্চর্য ছিল আরো একটা জিনিস। অভিক অবলোক দৃষ্টি ফেলল বড় মামার মুখে। সে জিজ্ঞেস করল, আশ্চর্য জিনিস মানে? বড় মামার ঠোঁটে শুকনো একটা হাসি। হ্যাঁ রে, আশ্চর্য জিনিসই বটে। লেঠেল বিশুকে দেখা গেল শুয়ে আছে ঘাটের মধ্যে ওই কঙ্কালটার পাশেই। দেহে কোনো প্রাণ নেই। লোক মুখে কত গল্প ছড়িয়ে পড়ল, আর মতি বিলের নাম পাল্টে হয়ে গেল কঙ্কালি বিল। আর স্নিগ্ধ নারায়ণ? সে উন্মাদের মতো শুধু এঁকে চলতো একটাই ছবি, তার মহারানীর। তবে সম্পূর্ণ করতে পারেনি সেটা। তার আগেই অভিক কিছু বলতে গিয়েও থেমে গেল। দেখল বড় মামার দু চোখ বেয়ে নামছে জলের দুটো স্রোত। ফিরে যাচ্ছে অভিক। কে জানে আর কোনোদিন ওই গায়ে সে আসবে কিনা। যার টানে আসতো আজ তো সেই। ভারী একটা মন নিয়ে মতিবিলের জলে দৃষ্টি ফিরল সে। চিরদিনের মতো চলে যাওয়ার আগে শেষবারের মতো দেখে যাচ্ছে মতিবিল তথা কঙ্কালি বিলটাকে। মেটাবে আরো একটা কাজ, যে কোনো এক অমোঘ টানে ঘাটে গিয়ে দাঁড়ালো সে। চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল ভাঙাচোরা ঘাটে। অস্ফুট স্বরে বলল, মহুয়া, আমায় ক্ষমা করিস রে। কেমন একটা কষ্ট যেন অভিকের বুকে মোচড় দিয়ে গেল। একটু পরেই ছোট্ট একটা ঢেউ উঠল বিলের জলে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল অভিক। বুক তার কাঁপছে আবারও। আর ঠিক তখনই সে অনুভব করলো তার কাঁধে কেউ যেন হাত রেখেছে। একটা হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ছে তার গোটা দেহে। কাঁপা কাঁপা ভঙ্গিতে ঘুরল সে। সামনে যাকে দেখলো তাকে দেখে আপনা হতেই মুখ থেকে ছিটকে বের হয়ে এলো, ও রিয়া, তুমি এসে গেছো? হ্যাঁ, আপনি যেগুলো আমায় আনতে বলেছিলেন এনেছি। রিয়া পিঠের ব্যাগ থেকে বের করে আনলো ধূপের প্যাকেট, গোটা 10 মোমবাতি, একটা মালা আর কয়েকটা জিনিস। সেগুলো বাড়িয়ে দিল অভিকের হাতে। হাত বাড়াতে গিয়েও অভিক জিজ্ঞেস করলো, এ কি, তোমার কানের পাশে ওটা কিসের দাগ? কাল দেখিনি তো। ছিল, চুলে ঢাকা ছিল বলে চোখে পড়েনি। এটা আপনাকে সেদিন পালানোর সুযোগ করে দেওয়ার পুরস্কার। আসলে বাবার হাতে খুব জোর তো, তাই চরের দাগটা। অভিক এক পলক দেখল রিয়াকে, তারপর মুখ নামিয়ে নিল। রিয়া বলল, চলুন কাজটা সেরে ফেলি। হ্যাঁ চলো, এই গ্রাম ছেড়ে যাওয়ার আগে এই কঙ্কালি বিলের অভিশাপ মুক্ত করে যাব। আপনার মনে হয় এতে কাজ হবে? ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে হবে বলেই আমার বিশ্বাস। চেষ্টা তো করে দেখি। দুজনেই প্রায় নিঃশব্দে এগিয়ে গেল গাছের সারিগুলোর দিকে। অভিক ব্যাগ থেকে বের করলো স্নিগ্ধ নারায়ণের একটা প্রমাণ সাইজের ছবি। সেটা রাখলো ঘাস জমিতে। মৃদুস্বরে বলল, এই জায়গায় বসে বহু বছর আগে ছবি আঁকতেন স্নিগ্ধ নারায়ণ। চুপি সারে আসতো পূর্ণিমা। দেখি আজও সে আসে কিনা তার ছোট জমিদারের কাছে। ছবিটার সামনে ধূপ আর মোমবাতি জেলে দিল রিয়া, পরিয়ে দিল মালা। তারপর দুজনেই পিছিয়ে গেল গাছের সারিগুলোর দিকে। এবার অপেক্ষার পালা। কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেলেও বিলের জল ঠেলে উঠে এলো না কেউই।
অভিকের নাক দিয়ে হতাশার একটা শ্বাস বের হয়ে এলো। হবে না, এ অভিশাপ ঘুচবে না কোনোদিন। চলুন ফিরে যাই। অভিক আলতো মাথা নেড়ে পা বাড়াতে গেল, আর ঠিক তখনই বিলের জলে ঢেউ উঠল। রিয়া অভিকের হাত টেনে ধরে বলল, ওই দেখুন। অভিক তাকিয়ে দেখল বিলের জল ঠেলে উঠে আসছে এক মহিলার অবয়ব। অভিকের মুখ থেকে আপনি বের হয়ে এলো, পূর্ণিমা সেন। পূর্ণিমা নামক মহিলা এগিয়ে গেল ছবিটার দিকে। স্থির অপলক এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে। তারপর প্রায় ছো মেরে তুলে নিল ছবিটা। দুহাত দিয়ে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। ছোট জমিদার, ছোট জমিদার। অভিক আর রিয়া পাথর হয়ে দেখে গেল কেমন করে বহু বহু বছর আগে হারিয়ে যাওয়া এক প্রেম আবারও ফিরে পেয়েছে তার মনের মানুষকে। বুক ফাটা এক আর্তনাদ বিলের জলে ধাক্কা খেয়ে ফিরতে লাগলো। অভিক আর রিয়া নিঃশব্দে ফিরতে শুরু করলো। ফিরতে ফিরতে পেছনে তাকালো তারা, দেখলো এক মহিলা ধীর ভঙ্গিতে নেমে যাচ্ছে বিলের জলে। থামলো তারা, দৃষ্টি ফেললো বিলের জলে। জলে একটা ঢেউ উঠেই মিলিয়ে গেল। কঙ্কালী বিলের জল যেন নিস্তরঙ্গ হয়ে গেল চিরদিনের জন্য। মতিবিল অভিশাপ মুক্ত হলো। কেমন লাগলো আজকের গল্পটি তো অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরো একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।